খোসামত এবং স্থাবকতা ইনস্টিটিউশনালাইজড হয়েছে এবং আমাদের পুরো কালেকটিভ ফেলিওর, আমরা সবাই মিলে সদ্যবিদায়ী শাসক দলকে এইরকম একটি আপনার অপধারায় পরিচালিত করেছি নেপাল থেকে, আর আমরা এই এন্ডে আছি। এবং এই যে সবগুলো দেশ মিলে সার্কের স্পিরিটে যদি একত্রিত হতেন তাহলে আজকে এই অবস্থাটি পড়তে হয় না। এই যে লাল পাসপোর্ট, সেটি আপনার একবার ইস্যু হলে আপনার যেই দায়িত্বের কারণে আপনি লাল পাসপোর্ট প্রাপ্ত হয়েছেন সেই দায়িত্ব আপনার শেষ হয়ে গেলে রসম যেটা সেটি হচ্ছে আপনি সেটি সারেন্ডার করে দেবেন। নেতিবাচক বিষয়াদি আছে তা চালিয়ে দেওয়ার একটা ট্রেডিশন ফসিলাইজড হয়ে গেছে বাংলাদেশে। এর অবস্থান হওয়াটা অত্যাবশ্যক। আপনার রাজনীতি বিযুক্ত জীবন কল্পনা করা যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাজনীতির সংশ্লেষ আছে। এখন ছাত্র জীবন বিশেষ একটি অধ্যায় একজন মানুষের জন্য। সেই সময় রাজনীতি বিযুক্ত থাকবার চিন্তা করাটা আসলে আমি মনে করি এক ধরনের অন্ধত্বের মধ্যে নিপতিত হওয়া। আমি আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইয়ের সঙ্গে একমত যে রাজনীতি অবশ্যই রাজনীতির মতো হতে হবে, অপরাজনীতি করা যাবে না। এই আপনার হল দখল, তারপর আপনার সালাম তো বলছেন, কিন্তু আমরা তো শুনতে পাচ্ছি যে বিএনপি তো এখনো ক্ষমতায় আসেনি। 5 আগস্টের পরে বিএনপি অনেক কিছু দখল করে নিচ্ছে, সেই হল দখলের কথাও আমরা শুনতে পাচ্ছি। এবং এই ছাত্ররা মানে ছাত্র দলের অনেকে অনেক কিছু দখল করে ফেলছে, যদিও ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে, কিন্তু সেটা তো এখনো মাত্র 10 দিন 15 দিন গেল, এর মধ্যে অনেক দখলদারিত্বের খবর চলে এসেছে। দেখুন, এখন যেহেতু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এবং মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ইউনূস সরকার প্রধান, এই সব কিছুর দায় কিন্তু তাদের। যেদিন থেকে তারা শপথ গ্রহণ করেছেন তারপর দিন থেকে আজ পর্যন্ত দায় এড়ানোর কোনো সুযোগ কিন্তু নেই। এটা কল স্পেড স্পেড পরিষ্কার ভাবে বলে দেওয়াটা ভালো। এবং এই জন্য বলা দরকার যে আমাদের আসলে প্রতিবাদ করবার সংস্কৃতিটা না থাকবার কারণে আজকে তোষামত খোসামত এবং স্থাবকতা ইনস্টিটিউশনালাইজড হয়েছে এবং আমাদের পুরো কালেকটিভ ফেলিওর, আমরা সবাই মিলে সদ্যবিদায়ী শাসক দলকে এইরকম একটি আপনার অপধারায় পরিচালিত করেছি। আমাদের সবসময় আমরা খেয়াল করি যে কিভাবে এড়িয়ে যাওয়া যায়, কিভাবে আপনার সময় কাটিয়ে দেওয়া যায়। যেটি বলবো সেটি হচ্ছে এই যে আমি গতকাল ফিরেছি আমাদের কুমিল্লা অঞ্চল থেকে এবং দেখে এসছি যে পানির যেই উচ্চতা নদীতে তা বাড়ছে। আপনারা জানেন যে একসময় গোমতী নদীকে কুমিল্লার দুঃখ হিসেবে অভিহিত করা হতো, পরবর্তীতে স্থায়ী সমাধান হিসেবে নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে, শহরের বাইরে দিয়ে এটি প্রবাহিত হচ্ছে। এবং আজকে যেটি জানা গেছে যে একেবারে টইটম্বুর অবস্থা, গোমতীর যে বাঁধ সেটা প্রায় উপচে পড়ে পড়ে এরকম দশায় এসে ঠেকেছে। এবং গতকালই বা গত পরশুদিন এই বৃষ্টির পানি জমে যাওয়ায় সেখানে একজন ব্যক্তি পথচারী তিনি ইলেকট্রোকাটেড হয়েছেন, অর্থাৎ পানির সঙ্গে বৈদ্যুতিক তার সংযুক্ত হওয়ায় এই ঘটনাটি ঘটেছে। এই ধরনের দুর্ঘটনার পরিমাণ হয়তো আরো বাড়বে যদি না আমরা ভবিষ্যতে সতর্ক হই। আর আমাদের এখানে যেই নদীগুলো আছে, তিতাস বলুন, তারপর ডাকাতিয়া বলুন, কিংবা আপনার গোমতী, এই সবকিছু কিন্তু পার্বত্য ত্রিপুরা অঞ্চল থেকে প্রবাহিত। এবং এর ফলে যে ফ্লাশ ফ্লাডটা সেটি শুধুমাত্র আমাদের যে বৃহত্তর সিলেট অঞ্চল সেখানেই অনুভূত হচ্ছে তা নয়, সেই তিস্তা বেসিনেও আমরা একই রকমের অবস্থা দেখতে পাচ্ছি। এবং সর্বত্রই আপনার এই সুইচ গেট গুলো উজানে যা আছে সেগুলো খুলে দেয় আপনার
এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং বারংবার আমরা এরকম পরিস্থিতির সম্মুখীন হই। আমাদের যে নদী ব্যবস্থাপনা সেখানটায় আপনার কোঅর্ডিনেশন এন্ড কোঅপারেশন না থাকবার কারণে আমাদের উজান থেকে পানি আসছে ভারত এবং চীন দেশ থেকে, ভুটান থেকে, নেপাল থেকে, আর আমরা এই এন্ডে আছি এবং এই যে সবগুলো দেশ মিলে সার্কের স্পিরিটে যদি একত্রিত হতেন তাহলে আজকে এই অবস্থাটিতে পড়তে হয় না আমাদের। আপনি খেয়াল করে দেখেন সেই আপনার ডোমিনিয়ন অফ ইন্ডিয়া এবং ডোমিনিয়ন অফ পাকিস্তান স্বাধীনতা লাভ করার পরে যৌথভাবে ইন্দাস বেসিনে তারা যে পানি ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করেছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায়, সেটি কিন্তু বেস্ট কোয়ালিটি রাইস অফ দ্য ওয়ার্ল্ড। ভারত থেকে পানি আসছে, আমি সেটাই তো বলছি, সেটা নিয়ে আলোচনা করছি। এই যে টিল্ডা রাইস আপনারা ইউকেতে আপনারা পরিবেশন করেন, সেটি মূলত স্নো ফেড ওয়াটার অফ দ্য হিমালয়াস, এই কথাটি বলে মার্কেটিংটা করা হয়। এখন পাকিস্তান এবং ভারত যদি সুন্দরভাবে নদী ব্যবস্থাপনা করতে পারে, ওয়াই নট আস? আমাদের আসলে এই যে ইকুয়াল ফুটিং না থাকবার কারণে এই অবস্থাটি কিন্তু হয়েছে এবং ভারত তোষণ যে নীতি আপনার হাসিনা সরকার এ পর্যন্ত পার্সু করে গেছে, তার ফলাফল কিন্তু আমরা হাতে হাতে পেয়েছি এবং পাচ্ছি। আমাদের আসলে আত্মসম্মান বজায় রেখে ইকুয়াল ফুটিংসে দাঁড়িয়ে আমাদের এই দর কষাকষিগুলো হচ্ছে আপনার লিপ্ত হতে হবে। তা না হলে আমরা আসলে যেই তিমিরে আছি সেই তিমিরে থেকে যাব। আর এখানে যে অবস্থাটি আমরা লক্ষ্য করছি, লাল পাসপোর্ট, নীল পাসপোর্ট, সবুজ পাসপোর্ট, 3 ক্যাটাগরির পাসপোর্ট। সবুজ হচ্ছে অর্ডিনারি, নীল পাসপোর্ট হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট, আর লাল পাসপোর্ট হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট। এখন কূটনৈতিক পাসপোর্ট কারা পেয়ে থাকেন? আমাদের এখানে যারা আপনার 2 স্টার অ্যান্ড অ্যাবাভ লেভেলের জেনারেল তারা, যারা পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তারা, যারা সচিব তারা, যারা অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট তারা, যারা মন্ত্রী পরিষদে আছেন তারা, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী প্রমুখ। এই যে ক্যাটাগরি, এবং ডিপ্লোম্যাট যারা, ডেফিনেটলি তারা তো পাবেনই, যারা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন, ফ্ল্যাগ বিয়ারার অফ দ্য নেশন। এই যে লাল পাসপোর্ট, সেটি আপনার একবার ইস্যু হলে আপনার যেই দায়িত্বের কারণে আপনি লাল পাসপোর্ট প্রাপ্ত হয়েছেন, সেই দায়িত্ব আপনার শেষ হয়ে গেলে রসম যেটা সেটি হচ্ছে আপনি সেটি সারেন্ডার করে দেবেন। আমি নিজে পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন দায়িত্বরত ছিলাম, এই 4 বছর আমি লাল পাসপোর্ট সুবিধা পেয়েছি এবং যখন আমার টেনিউর শেষ হয়েছে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সেই পাসপোর্ট সারেন্ডার করেছি এবং সেখানে নোট ভার্বাল নিয়ে আমি ডিরেক্টর জেনারেল অফ ইমিগ্রেশন পাসপোর্টের অফিসে গিয়ে আপনার ই পাসপোর্ট, অর্ডিনারি পাসপোর্ট সংগ্রহ করেছি। এটি হচ্ছে নিয়ম। এখন যখনই আপনি এই ভিআইপি স্ট্যাটাস শেষ করলেন, তখনই সাধারণ নাগরিক হিসেবে আপনি কিন্তু সবুজ পাসপোর্ট জন্য আবেদন করবেন।